প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ফরিদপুর ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কাঞ্চন রায়, সহকারী শিক্ষক, সাদিপুর উচ্চ বিদ্যালয়, ফরিদপুর সদর। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের ৪র্থ অধ্যায়ে পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান নির্ণয় খুব সহজ উপায়ে কীভাবে বের করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা যদি আজকে আমার ক্লাসটা দেখো মনোযোগ সহকারে, অবশ্যই এই ক্লাস সম্পর্কে বা পর্যায় সারণীতে মৌলের অবস্থান খুব সহজে বের করতে পারবো। কীভাবে বের করা যায় সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। কারণ পর্যায় সারণীতে আমরা জানি যে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। 118টি মৌল আবিষ্কৃত হয়েছে এবং আমি যে নিয়মটা দেখাবো, এই অবস্থান নির্ণয় বলতে ওই মৌলটি কোন পর্যায়ে অবস্থিত এবং কোন গ্রুপে অবস্থিত সেটা আমরা বের করব। একটা নিয়ম জানলে তুমি 118টি মৌলেরই পর্যায় নির্ণয় করতে পারবা। আবার গ্রুপ নির্ণয় করতে হলে 118টি মৌলের আলাদা আলাদা কোনো গ্রুপ নির্ণয় করতে হবে না। শুধুমাত্র 4টা নিয়ম মনে রাখলে পরে, 4টি নিয়ম মনে রাখলে পরে তুমি 118টি মৌলের গ্রুপ সহজে বের করতে পারবো। তাহলে আমরা সেই টপিক্সটা নিয়ে আলোচনা করব। এখন আমরা জানি যে পর্যায় সারণীতে মোট কতটি পর্যায় আছে এবং কতটি গ্রুপ আছে। পর্যায় সারণীতে 7টি পর্যায় আছে এবং 18টি গ্রুপ আছে। আমরা জানি যে পর্যায় সারণীর পর্যায়গুলো বাম থেকে ডানে আনুভূমিক সারি বলা হয়, আর গ্রুপগুলো হচ্ছে উলম্ব বরাবর থাকে, উপর থেকে নিচে, এভাবে 18টি উলম্ব বা গ্রুপ আছে। এখন আমরা প্রথমে পর্যায় নির্ণয় করব, পরে আমরা গ্রুপ নির্ণয় করব এবং ধারাবাহিকভাবে আমরা পর্যায় নির্ণয় করতে পারলে প্রত্যেকটি মৌলিক পর্যায় নির্ণয় করতে পারবো গ্রুপের সাথে সাথে। তাহলে দেখি আমরা যে পর্যায় নির্ণয় করতে হলে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, অবস্থান বলতে কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত আছে মৌলটা। এখন প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যে পর্যায় নির্ণয় করব, পর্যায় নির্ণয়। পর্যায় নির্ণয় করতে হলে আমাদের যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা আগে করব। ইলেকট্রন বিন্যাস করার পরে দেখব যে ওই মৌলের ইলেকট্রনগুলো কতটি শক্তি স্তরে প্রবেশ করেছে, অথবা সর্বশেষ ইলেকট্রনটি কোন শক্তি স্তরে প্রবেশ করেছে। সর্বশেষ ইলেকট্রনটি কোন প্রধান শক্তি স্তরে প্রবেশ করেছে, সেই প্রধান শক্তি স্তর সংখ্যা এটাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। তাহলে আমি একটু নিয়মটা লিখে দিই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে, অবশ্যই ইলেকট্রন বিন্যাসের সাথে করতে হবে, ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যে প্রধান শক্তি স্তরে প্রবেশ করে, যে প্রধান শক্তি স্তরে প্রবেশ করে সেই প্রধান শক্তি স্তর সংখ্যাই হবে, সেই প্রধান শক্তি স্তর সংখ্যাই, সে প্রধান শক্তি স্তরই হবে, সে প্রধান শক্তি স্তরই হবে তার পর্যায়। তাহলে খেয়াল করো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যে প্রধান শক্তি স্তরে প্রবেশ করে সেই প্রধান শক্তি স্তরে হবে তার পর্যায় সংখ্যা, বা তার পর্যায় বলতে পারো, পর্যায় সংখ্যা লিখতে পারো বা পর্যায়। এখন আমরা উদাহরণ দিয়ে দেখি যে কীভাবে এটা আমরা বের করতে পারি। যেমন ধরো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে আমরা যদি সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা 11। দেখো এটাকে আমরা আগে কী করবো, ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করলে 1:2
2s2 2p6 3s1। খেয়াল করো এই এই 11টি ইলেকট্রন আছে, আমরা এই ইলেকট্রনগুলো এই অরবিটালে ধারাবাহিকভাবে দিয়েছি। এই ইলেকট্রনগুলো যে দিয়েছি, সর্বশেষ ইলেকট্রন কোথায়, কোন অরবিটাল প্রবেশ করছে? এস অরবিটাল প্রবেশ করছে। কোন শক্তি স্তর প্রবেশ করছে? তৃতীয় শক্তি স্তর প্রবেশ করছে। আমরা শক্তি স্তর সংখ্যা কীভাবে জানবো? এই যে সামনে যে সংখ্যা আছে, দেখো এই যে এনে কত সংখ্যা আছে, 3 লেখা আছে, তাই না? এটাই হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, বা এই যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তা দ্বিতীয় শক্তি স্তর 2s এবং 2p মিলে, কারণ 2s অরবিটাল 2p অরবিটাল, এই দুইটা অরবিটাল মিলে কিন্তু দ্বিতীয় শক্তি স্তর। আর তৃতীয় শক্তি স্তর কোনটা? এই 3s অরবিটাল। তাহলে সর্বশেষ শক্তি স্তর কোথায় হয়? সর্বশেষ শক্তি স্তর 3s অরবিটাল। এই 3s অরবিটাল যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা কোন প্রধান শক্তি স্তর প্রবেশ করছে, এটাকে প্রধান শক্তি স্তর বলা হয় আর কি। তাই সর্বশেষ ইলেকট্রনটি এখানে সর্বশেষ ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করে, তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করে। যেহেতু এখানে সর্বশেষ তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করছে, অতএব কী হবে? সোডিয়াম পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত, তৃতীয় পর্যায়ে অবস্থিত। তোমরা এটা সহজে বুঝতে পারছো। দেখো যে আমরা আগে কী করবো, আমরা আগে হচ্ছে ওই মৌলটি ইলেকট্রোবিন্যাস করব। ইলেকট্রোবিন্যাস করার পরে তোমার সর্বশেষ ইলেকট্রনটি যদি তৃতীয় যে শক্তি স্তরে যাবে, সেই শক্তি স্তর সংখ্যাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। মানে যেহেতু এটা তৃতীয় শক্তি স্তর প্রবেশ করেছে, এ কারণে এই মৌলটি তৃতীয় পর্যায়ে অবস্থিত। দেখো আমরা যদি আরও একটা উদাহরণ দিই, তাহলে কীভাবে হবে দেখো। আমরা যদি একটু অন্য মৌলের দিকে তাকাই, যেমন ধরো ফসফরাস পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। এটা ইলেকট্রনিক্স করে দেখি যে 1s2 2s2 2p6 3s2, 15টা ইলেকট্রন আছে, 3s2 3p। দেখো কয়টা লাগে আমাদের? 4টা 6টা 10টা হয়ে গেছে, 12টা, আর 3টা লাগবে, তাই 3টা ইলেকট্রন দিই। এই মৌলের ক্ষেত্রে খেয়াল করি আমরা, এই মৌলটা দেখো সর্বশেষ ইলেকট্রনটি কোন শক্তি স্তরে প্রবেশ করছে। সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে গেছে? 3p অরবিটালে। কোন শক্তি স্তরে গেছে? তৃতীয় শক্তি স্তরে। দেখো যে এখানে 3 আছে, তৃতীয় শক্তি স্তরে গেছে সর্বশেষ ইলেকট্রনটা 3p3। তাহলে এই তৃতীয় শক্তি স্তরে যেহেতু, তাহলে এটাও কী হবে? পর্যায় সারণীর তৃতীয় পর্যায়। তাহলে এটা কি, এটা পর্যায়ের সংখ্যা কত হবে? এটা পর্যায় হবে তৃতীয়, পর্যায় তৃতীয়। বুঝতে পারছো যে আমরা দেখবো যে ইলেকট্রোবিন্যাস করার পরে সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে যায়, সেটাই হবে তোমার কি? তার পর্যায় সংখ্যা। এভাবে 118টি মৌলিক যে মৌলই তুমি ইলেকট্রোবিন্যাস করা হয় না কেন, যে মৌলটাই তোমাকে দেওয়া হোক না কেন, তুমি সহজে এটা বের করতে পারবা। শুধু দেখবা যে ইলেকট্রোবিন্যাসটা সঠিক হয় কিনা, এবং সর্বশেষ ইলেকট্রনটি কোন শক্তি স্তর প্রবেশ করে, সেই শক্তি স্তর সংখ্যাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। এখন আমরা গ্রুপ নির্ণয় করব। কীভাবে গ্রুপ নির্ণয় করা হয় দেখো। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে 118টি মৌল আছে, এই গ্রুপগুলো নির্ণয় করার জন্য 4টি নিয়মে ভাগ করা হয়েছে। এই 4টা নিয়ম রাখলে পরেই আমাদের 118টি মৌলেরই তোমার গ্রুপ নির্ণয় সহজেই করতে পারবো। চলে যাই সেটা। তো গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বলক অনুযায়ী অরবিটাল কয় ভাগে বিভক্ত? বলক অনুযায়ী অরবিটাল হচ্ছে 4 ভাগে বিভক্ত। কী বলক জানো? আমাদের বলক অনুযায়ী হচ্ছে আমাদের অরবিটাল কয়টা? অরবিটাল হচ্ছে 4টা। এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, একটা হচ্ছে এফ অরবিটাল। তো এই বলক অনুযায়ী
মানে অরবিটাল অনুযায়ী সর্বশেষ ইলেকট্রনটি মৌলের কোন অরবিটালে প্রবেশ করে সেই অনুযায়ী আমাদের বলক অনুযায়ী মৌলকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এস বলক মৌল, পি বলক মৌল, ডি বলক মৌল, এফ বলক মৌল। তো এই ক্ষেত্রে আর কি আমরা 4টা, এটা এখন আমরা কী করবো, এখন হচ্ছে গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয়। তো গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি বলছি যে এস বলক মৌল, পি বলক মৌল, ডি বলক মৌল, এইভাবে। তো এই 4টা নিয়ম, 4টা অরবিটাল, 4টা নিয়ম আমাদের মনে রাখলেই হবে যে এস বলক মৌলের ক্ষেত্রে কী হবে, পি বলক মৌলের ক্ষেত্রে কী হবে, সেই সমস্ত বলক অনুযায়ী আমাদের মৌলগুলো গ্রুপ নির্ণয় করব। প্রথমে আমরা দেখি এস বলক মৌল। দেখো এস বলক মৌলটা কি, এস বলক মৌল কাদের বলা হয়, যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে কী বলা হয়, এস বলক মৌল। তাহলে এস বলক মৌলের ক্ষেত্রে আমরা গ্রুপ নির্ণয় করবো কীভাবে, তো এস বলক মৌল আমরা এর সংজ্ঞা কি লিখে দিতে হবে যে সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, তাদেরকে এস বলক মৌল বলা হয়। বলক মৌল বলা হয়। তাহলে এস বলক মৌলের ক্ষেত্রে আমরা ওগুলো গ্রুপ নির্ণয় করবো এখন প্রথমে। তাহলে যেমন ধরো এস বলক মৌলের ক্ষেত্রে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এস অরবিটালে তার সর্বশেষ এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটি হবে তার গ্রুপ সংখ্যা। কি বলছে, তার এস বলক মৌলের সর্বশেষ এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকে, এস বলক মৌলের সর্বশেষ এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকে সেটি কি হবে, সেটি হবে তার গ্রুপ সংখ্যা। আমরা উদাহরণ দেব যে যেমন ধরো সোডিয়াম বা ম্যাগনেশিয়াম, আমি সোডিয়ামের আগে একটা উদাহরণ দিচ্ছি, ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে দেখি, ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2, 2s2, 2p6, 3s2 হয়। তা দেখো এটা কি এস বলক মৌল কিনা, তোমার যে মৌল দেওয়া হোক না কেন সেই মৌলকটা একটা আগে কী করবে, ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি দেখবা এটি কোন বলক মৌলের মধ্যে পড়েছে, সেই অনুযায়ী সেই গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। যেহেতু আমরা ম্যাগনেশিয়াম ইলেকট্রন বিন্যাস করেছি সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, এজন্য এটা এস বলক মৌল। তাহলে এক্ষেত্রে নিয়ম কি, নিয়ম ছিল হচ্ছে এস বলক মৌলের সর্বশেষ এস অরবিটালে কোথায়, এখানে বলো তো, এখানে তো তিনটা এস আছে, এখানে একটা এস আছে, এখানে এস অরবিটাল আছে, এখানে এস অরবিটাল, কিন্তু সর্বশেষ কোনটা, সর্বশেষ হচ্ছে 3s অরবিটাল। তো 3s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, যে কয়টা ইলেকট্রন থাকে হচ্ছে এই যে উপরে অরবিটালের উপরে থাকে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, এস অরবিটালে আছে 2টি ইলেকট্রন, এস অরবিটালে 2টি ইলেকট্রন আছে। তাহলে সর্বশেষ এখানে লিখে নাও যে সর্বশেষ এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, এস অরবিটালে 2টি ইলেকট্রন আছে, 2টি ইলেকট্রন আছে।
অতএব এর গ্রুপ সংখ্যা হয়, অতএব কত নাম্বার গ্রুপ হবে? গ্রুপ হবে গ্রুপ 2। তাহলে ম্যাগনেসিয়াম পরমাণুটি পজিশনিক কত নম্বর গ্রুপে অবস্থিত হবে? 2 নম্বর গ্রুপে অবস্থিত। তাহলে পরে আমরা কী করব, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি বের করতে হবে। আমি আরেকটা উদাহরণ দিই, যেমন ধরো পটাশিয়াম যদি ইলেকট্রনাইজ করি 1s2 2s2 2p6 3s2 3p6 3p পরে কোথায় যায়? 4s 1। তাই দেখো এটা সর্বশেষ এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? সর্বশেষ এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে দেখো তো। এখানে যে একটা ইলেকট্রন আছে, সর্বশেষ এস অরবিটালে একটা ইলেকট্রন আছে। তাহলে পরে এর গ্রুপ সংখ্যা কত হবে? পটাশিয়াম পজিশনে কত নম্বর গ্রুপে অবস্থিত হবে? গ্রুপ 1 নম্বর গ্রুপে অবস্থিত হবে। তাহলে আমরা কিন্তু এই এস বলক মৌলের ক্ষেত্রে কিন্তু এটা আমরা খুব সহজেই পজিশনে তার অবস্থান এবং গ্রুপ, মানে গ্রুপ এবং পর্যায় দুইটাই নির্ণয় করতে পারবো। আমি পর্যায়টা যেহেতু আগে শিখাইছি, বলো তো এখানে এই মৌলটা ম্যাগনেসিয়ামের পর্যায় কত হবে? ম্যাগনেসিয়ামের এর পর্যায় কত হবে? ম্যাগনেসিয়াম পর্যায়ে এটা কত নম্বর শক্তি স্তর আছে? তৃতীয় শক্তি স্তর আছে, তাই না? সর্বশেষ ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে, অতএব এটা হবে তৃতীয় পর্যায়ে অবস্থিত। আবার দেখো এটার পর্যায় কত হবে? পটাশিয়ামের পর্যায়ে কত হবে? পটাশিয়াম পর্যায়ে সর্বশেষ শক্তি স্তর কত? 4, এটি চতুর্থ পর্যায়ে অবস্থিত হবে। তাহলে এই এস অরবিটালের ক্ষেত্রে বা এস বলক মৌলের ক্ষেত্রে আমার মনে হয় তোমরা খুব সহজেই এই অবস্থা নির্ণয় করতে পারবে। আমরা এখন চলে যাই পরবর্তী বলক, মানে আমরা 4টা নিয়মের কথা বলেছি গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে এস বলক মৌল, এরপরে হচ্ছে পি বলক মৌল, ডি বলক মৌল, এফ বলক মৌল। এই 4টা আমরা শিখতে পারলে আমাদের গ্রুপ সংখ্যা শেখা হয়ে যাবে। এরপরে দেখি 2 নম্বরটা দেখো। এরপরে আমরা কি করব? 2 নম্বর মৌলের ক্ষেত্রে দেখব। 2 নম্বর নিয়ম গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে দ্বিতীয় নিয়ম হচ্ছে পি বলক মৌলের ক্ষেত্রে। পি বলক মৌলের ক্ষেত্রে পি বলক মৌল কাদের বলা হয়? এই এস বলক মৌলের মতনই একই রকম, যে সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটাল প্রবেশ করে তাদেরকে পি বলক মৌল বলা হয়। এটা মনে হয় সঙ্গে আলাদা করে লেখার দরকার নেই। তো পি বলক মৌলের ক্ষেত্রে নিয়মটা কি? গ্রুপ নির্ণয়ের নিয়ম হচ্ছে সর্বশেষ এস অরবিটাল এবং পি অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকে তার সাথে অতিরিক্ত 10 যোগ করলে যা হবে সেটি হবে তার গ্রুপ সংখ্যা। তাহলে কি বলছি? যে সর্বশেষ, এটা পি বলক মৌলের ক্ষেত্রে সর্বশেষ এস ও পি অরবিটালে, মানে কোন মৌলে ইলেকট্রন বিন্যাস করলে পরে সর্বশেষ এস ও পি অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকে, যে কয়টি ইলেকট্রন কি দিয়ে প্রকাশ করছি? ইলেকট্রন থাকে, এই ইলেকট্রন সংখ্যার সাথে, মানে এস অরবিটাল এবং পি অরবিটাল ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করা হয়। সংখ্যা নির্ণয় করা হয়। দেখো, তাই আগে হচ্ছে কি করবো? আমরা মৌল ইলেকট্রনাইজ করব। যেমন পি বলক মৌল, যে কোনো একটা আমি উদাহরণ দিই, যে নাইট্রোজেনের ক্ষেত্রে বলি। নাইট্রোজেনের পাওয়ার সংখ্যা কত? 7। উদাহরণ দিলে তুমি আরেকটু ক্লিয়ার বুঝতে পারবে। বলা হয়েছে যে আগে মৌলটি ইলেকট্রনাইজ করবা, যদি সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে যায় সেই মৌলের ক্ষেত্রে এস অরবিটাল আর পি অরবিটালের যে কটা ইলেকট্রন থাকবে সেই দুটো যোগ করার পরে 10 যোগ করলে যা হবে সেটাই হচ্ছে গ্রুপ সংখ্যা। যেমন নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা 7, 1s2 2s2 2p3। খেয়াল করো এখানে সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটাল প্রবেশ করছে? এখানে পি অরবিটালে প্রবেশ করছে। তো এখানে পি অরবিটালে যদি প্রবেশ করছে, আমাদের নিয়ম কী ছিল? এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে আর পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? দেখো সর্বশেষ এস অরবিটালে কয়টা থাকে? এসে এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টি ইলেকট্রন আছে। পিতে কয়টা ইলেকট্রন আছে? 3টে ইলেকট্রন আছে। তাহলে এই 3টে ইলেকট্রন আর এই 2টা ইলেকট্রন সংখ্যা কোথায় থাকে? উপরে থাকে, মাথার উপরে থাকে। তাহলে সর্বশেষ
এস অরবিটালে এখানে এস অরবিটালে 2টা ইলেকট্রন আছে আর পিতে আছে 3টা ইলেকট্রন। আর 10 যোগ করতে হবে, এর সাথে কত যোগ করতে হবে? অতিরিক্ত 10। এটা কোনো কিন্তু নিয়ম নেই, এটা অতিরিক্ত 10 যোগ করতে হবে। এক্ষেত্রে এটা যোগ করলে কত হয়? 10 আর 5 15। তাহলে নাইট্রোজেন হচ্ছে পর্যায় সারণীর 15 নং গ্রুপে অবস্থিত হবে। অতএব নাইট্রোজেন পর্যায় সারণীর 15 নং গ্রুপে অবস্থিত। বুঝতে পারছো? যদি আমি আরও একটা উদাহরণ দিই, যেমন ধরো যদি বলি যে সালফার পারমাণবিক সংখ্যা কত? 16। ইলেকট্রন করো এটা 1s2 2s2 2p6 3s2 3p। দেখো কয়টা তার লাগে? 10টা 12 12 হচ্ছে 16। এটা ক্ষেত্রে দেখি আর কি, এটা গ্রুপ সংখ্যা কত? দেখো এটাও কিন্তু শেষ অরবিটালে অরবিটালটা হচ্ছে পি অরবিটাল। আর কয়টা ইলেকট্রন আছে? 4টা। আর তার আগে এসে কয়টা আছে? 2টা। যদি সব পি বলক মূল হয় তার ক্ষেত্রে তাহলে এসে এর গ্রুপ সংখ্যা কত হবে? অতএব গ্রুপ হবে এসে 2টা ইলেকট্রন আছে, পিতে 4টা ইলেকট্রন আছে, আর অতিরিক্ত আমরা 10 যোগ করব, তাহলে কত হয়? 16 নং গ্রুপ। তাহলে সালফার হচ্ছে 16 নং গ্রুপে অবস্থিত। এভাবে আমরা পি বলক মৌলের ক্ষেত্রে এগুলো সহজেই বের করতে পারবো। তাহলে এরপরে আমরা 3 নম্বরটায় চলে যাই। 3 নম্বরে যেটা আছে ডি বলক মৌলের ক্ষেত্রে। ডি বলক মৌলের ক্ষেত্রে কি নিয়ম দেখো? ডি বলক মৌলের ক্ষেত্রে ডি বলক মৌল কাদের বলা হয়? ডি বলক মৌল হচ্ছে যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি বলক মৌল বলে। ডি বলক মৌল, এটা 3 নম্বর নিয়ম। তা ডি বলক মৌলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ডি অরবিটালে যে কটি ইলেকট্রন থাকবে এবং তার আগে যে এস অরবিটাল ইলেকট্রন থাকবে তার যোগ ফলে হচ্ছে তার গ্রুপ সংখ্যা। মানে এটা মূলত হচ্ছে n-1 ডি আর হচ্ছে এনএস। এই n-1 ডি অরবিটালের যে কটা ইলেকট্রন থাকে আর এনএসের যে কটা ইলেকট্রন থাকে সেই সংখ্যাটাই হবে তার গ্রুপ সংখ্যা। মানে এখানে সাধারণত আমরা জানি যে 1 থেকে 10টা ইলেকট্রন থাকে আর এখানে থাকে 1 থেকে 2টা ইলেকট্রন। ডি অরবিটালে যে কটা থাকবে এবং এসে যে কটা থাকবে তার যোগফল হবে কী হবে? তার গ্রুপ সংখ্যা। যেমন আমি যদি উদাহরণ দিই, এখানে n-1 দেওয়া হয়েছে কী কারণে? আমি উদাহরণ দিলে বুঝতে পারবো যে কী কারণে এটা n-1 এনে দেওয়া হয়েছে। যেমন যদি দেখি যে আয়রনের ক্ষেত্রে দেখি Fe, আয়রনের পারমাণবিক সংখ্যা 26। দেখো ইলেকট্রন করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। দেখো 26টা হয় কিনা? 4 10 18 20 26টা। এটা হচ্ছে আয়রনে আমরা ইলেকট্রোবিন্যাস করলাম। এখন আয়রনের এটা তো ডি বলক মূল আমরা বুঝতে পারতেছি যে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে। তো ডি অরবিটালে প্রবেশ করলে তাদের নিয়ম কী ছিল? যে ডি অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকে এবং তার আগে এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকে তার যোগফল। আমরা সাজানোর পরে 3d আগে আসে 4sটা পরে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি সাজাই লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2 এটা সাজাই লিখলে। কিন্তু আমার প্রশ্ন বলতে পারো তোমরা যে স্যার যদি আমি না সাজাই তাহলে কি সমস্যা হবে না? হ্যাঁ অবশ্যই, সাজাই না লিখলে কিন্তু তোমার ইলেকট্রন বিন্যাসটি ভুল। এজন্য সবসময় সাজাই লেখার চেষ্টা করবা। এখন যেহেতু এটা ডি বলক মৌল তাহলে আমাদের নিয়ম কী ছিল? n-1 ডি অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে, ডিতে কয়টা আছে? এখানে ডিতে 6টা ইলেকট্রন আছে আর এস অরবিটালে কয়টা আছে? 2টা ইলেকট্রন আছে। তাহলে এখানে এটা হবে গ্রুপ সংখ্যা। তাই গ্রুপ হবে 6 আর 2 কত? 8। তাই পর্যায় সারণী 8 নং গ্রুপে অবস্থিত হবে।
এটা n-1 দেওয়া হয়েছে, দেখো এন মান এখানে কত, এন মান বলতে এখানে সর্বশেষ যে শক্তি স্তরটা, এখানে সর্বশেষ শক্তি স্তর কত, এখানে n সমান 4, সর্বশেষ শক্তি স্তর হলো n সমান 4, প্রধান শক্তি স্তর যেটা বলা হয় সর্বশেষ শক্তি স্তর। তো এখানে n সমান 4, যদি n সমান 4 বসাও, দেখো আমরা নিয়ম ছিল যে n-1 কত ছিল, এখানে এটা কয়টা আছে, 6টা, আর এখানে ns2 আমরা n দিয়ে প্রকাশ করলাম। তো এখানে n এর মান হলো 4, 4 বলতে কি বোঝাইছে, এই যে সর্বশেষ শক্তি স্তরটা, তো 4 - 1 কত হয়, ডি দেই নেই, d6, এখানে 4s2, তো 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 3d6 4s2। তো দেখো সর্বশেষ শক্তি স্তরটা হচ্ছে এই জন্য n-1, ডির সাথে যেহেতু সর্বশেষ থেকে ডি শক্তি স্তরটা একটা কম থাকে, এই কারণে n-1 দিয়ে প্রকাশ করা হয়। 6 আর 2 যোগ করলে 8, তাহলে এই আয়রন হবে গ্রুপ সংখ্যা 8 নং গ্রুপে অবস্থিত। এভাবে আমরা প্রত্যেকটি মৌলের ইলেকট্রন করতে পারবো সহজেই। আমি আরও একটা যদি উদাহরণ দিই, দেখো যদি মনে করো আমরা কপার দিই, কপারের 29, এটা ব্যতিক্রম মৌল ইলেকট্রন 1s2 2s2 2p6 3s2 3p6, আমরা একবারে সাজায় লিখি 3d10 4s2 4s1। এটা আমরা জানি যে এটা হচ্ছে একটা ব্যতিক্রম মৌল, কারণ হচ্ছে ডি অরবিটালে থাকে 9টা, কিন্তু আমরা 10 করছি, কারণ কি এটা অর্ধপূর্ণ অরবিটাল বা পূর্ণ অরবিটালগুলো এস থেকে একটা ইলেকট্রন নিয়ে, মানে 9 থাকলে ডি অরবিটাল যদি 9 থাকে তাহলে সেটাকে 10 করতে হয়, এই এস থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে, এজন্য এটা আমরা ইলেকট্রন বিন্যাসের যে অধ্যায় আছে সেখানে আমরা এটা ব্যাখ্যা করেছি। তাহলে এটার ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কত হবে বলো তো, এক্ষেত্রে গ্রুপ সংখ্যা হবে, ডি অরবিটালে কয়টা আছে ইলেকট্রন, 10টা, আর এসে কয়টা আছে, একটা ইলেকট্রন, তো গ্রুপ সংখ্যা হবে 11 নং। তো পজিশনের 11 নং গ্রুপে এই কপার মৌলটি অবস্থিত আছে। তাহলে এটা তোমরা সহজেই কী করতে পারবা, বের করতে পারবা। এটা উঠাও তোমরা। এখন দেখো, তাহলে ডি ব্লক মৌলটা শিখালাম, এর আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এফ ব্লক মৌল। এটা তোমাদের বইয়ে নেই, তারপর আমি তোমাদের এটা শিখিয়ে দেবো অতিরিক্ত এটা হিসেবে। যে আরেকটা কি আছে, আরেকটা আছে হলো 4 নম্বর যে নিয়মটা, সর্বশেষ যে নিয়মটা এফ ব্লক মৌলের ক্ষেত্রে, এটা সবচেয়ে সহজ আর কি। এফ ব্লক মৌলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যদি এফ ব্লক মৌল কাদের বলা হয়, এফ ব্লক মৌল হচ্ছে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে, তাদেরকে এফ ব্লক মৌল বলা হয়। এখন কথা হচ্ছে এফ ব্লক মৌলের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কী নিয়ম, যদি এফ ব্লক মৌল হয়, এফ ব্লক মৌল সবাই লিখে দিই, এফ ব্লক মৌল, এফ ব্লক সব মৌলই, এফ ব্লক মৌল হলেই মানে এফ ব্লক সব মৌলই গ্রুপ 3-এ অবস্থিত, গ্রুপ 3-এ অবস্থিত, সহজ নিয়ম আর কি। এখন এফ ব্লক মৌল কারা, এফ ব্লক মৌল আমরা দেখেছি ল্যান্থানাম 57, এই 57 থেকে যে 15টা মৌল আছে, মানে এটা সহ যে 15টা মৌল ল্যান্থানাম, তোমার তারপরে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ, এরা হচ্ছে প্রত্যেকে কী হবে, এরা প্রত্যেকে এফ ব্লক মৌল। ল্যান্থানাম থেকে লুথেসিয়াম পর্যন্ত এই এখানে যে 15টি মৌল আছে, 15টি মৌল, এবং অ্যাক্টিনিয়াম থেকে তোমার সর্বশেষ যেটা লরেন্সিয়াম পর্যন্ত এই 15টি মৌল প্রত্যেকে হচ্ছে এফ ব্লক মৌল হবে। এদের ইলেকট্রন করলে দেখবে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে, আর এফ অরবিটালে প্রবেশ করলেই তা প্রত্যেকে কী হবে, প্রত্যেকেই হচ্ছে এই 3 নং গ্রুপে অবস্থিত হবে। কারণ হচ্ছে এই 15-30টা মৌল এবং আরও যে 2টা মৌল আছে, এই 2টা মৌল স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়াম এর সাথে এই 15-30টি এবং স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়াম, এই 32টি মৌল হচ্ছে 3 নং গ্রুপে অবস্থিত। এই 32টি মৌল
3 নং গ্রুপে অবস্থিত। তাহলে এফ ব্লক মৌলের ক্ষেত্রে আমার মনে হয় বুঝতে পারছি। স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়াম কিন্তু এটা এফ ব্লক মৌল না, এরা নিয়ম অনুযায়ী তোমার ডি ব্লক মৌল, কিন্তু এটা 3 নং গ্রুপে অবস্থিত হয়। আর এফ ব্লক মৌলে ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম আছে, এরপরও ল্যান্থানাম থেকে লুথেসিয়াম পর্যন্ত এবং অ্যাক্টিনিয়াম থেকে লয়েন্সিয়াম পর্যন্ত এই যে 30টা মৌল, এরা প্রত্যেকে ইলেকট্রোবিন্যাস করলে পরে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটাল প্রবেশ করে। আর এফ অরবিটাল প্রবেশ করলে তারা প্রত্যেকে কী হবে, প্রত্যেকেই গ্রুপ 3-এ অবস্থিত হবে। আমার মনে হয় আজকের ক্লাসে তোমরা খুব সহজেই 118টি মৌলেরই অবস্থান এবং গ্রুপ নির্ণয় করতে পারবা, শিখে গেছো ইতিমধ্যেই। তো তোমাদেরকে শুভকামনা জানিয়ে এবং তোমরা ঘরে পড়াশোনার আগ্রহ যাতে আরও বাড়িয়ে দাও সেই কামনা করিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।